আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা ও দোয়া রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সামনে ছোট্ট একটি ট্যুর ব্লগ নিয়ে। আমরা গিয়েছিলাম এই দিন নেত্রকোনার বিরিশিরিতে। একদিনে কিভাবে আপনারা বিরিশিরি ঘুরে আসতে পারবেন, ওখানে গেলে কি কি দেখবেন, সব কিছুই ছোটোখাটোভাবে আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব। তো আমরা খুব ভোরে আসলে রওনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু ট্যুরটি আমরা একদিনে কমপ্লিট করতে চেয়েছি, ওখানে নাইট স্টে করতে চাইনি, তাই আমরা ভোর 5টার সময়ই রওনা দিয়ে দিয়েছিলাম। তো এই যে যেমনটা দেখছেন, ভোর 5টায় চারিপাশ আকাশ একদম অন্ধকার ছিল, আস্তে আস্তে দিনের আলো ফুটে গিয়েছে এবং আমরা এই যে ময়মনসিংহে এসে আমরা সকালের নাস্তাটা করে ফেললাম আমাদের, তারপরে আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম আর কি। তো এই যে আপনাদের সাথে আমি ছোটোখাটোভাবে শেয়ার করছি। আশা করি আপনাদের দেখে কিছুটা হলেও আপনাদের ধারণা হবে যে একদিনে আপনার বিরিশিরি কীভাবে ঘুরে আসতে পারবেন। আর বিরিশিরিটা আসলে দেখতে কেমন, বিরিশিরি কিন্তু খুবই সুন্দর, পুরো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আপনারা যারা ইতিমধ্যে ভ্রমণ করেছেন তারা তো জানেন, আর যারা করেননি, করব বলে চিন্তাভাবনা করছেন, তারা আমার এই ব্লগ থেকে কিছুটা হলেও ধারণা পেতে পারেন। তো চলুন দেখে নিই আমাদের আজকের ব্লগ, নেত্রকোনার বিরিশিরি। নেত্রকোনা যাওয়ার পথে আপনি রাস্তার দুই পাশে এরকম প্রচুর ধান ক্ষেত দেখতে পাবেন। আর এখন ধানগুলো পাকাও শুরু হয়েছে, অনেক অনেক ক্ষেতের ধান অলরেডি কাটা মানে কেটেও ফেলানো হয়েছে। তো এত ভালো লাগছিল, সোনালি পাকা ধানের উপরে সকালের সোনালি মিষ্টি রোদ পড়ছিল, দেখেন কি যে সুন্দর লাগছিল, অপূর্ব লাগছিল। আমার আসলে এই ধরনের এলাকাগুলো খুবই ভালো লাগে। আমি এর আগেও আমার তেঁতুলিয়া ট্যুরে বলেছিলাম, হয়তো আপনারা যারা আমার ওই ব্লগটি দেখেছেন তারা জেনে থাকবেন, আর যারা দেখেননি তারা চাইলে আমার চ্যানেলে ঘুরে তেঁতুলিয়ার ব্লগগুলো দেখে আসতে পারেন। তো আমি ওখানে বলেছিলাম যে এই ধরনের প্রকৃতি যে মানে প্রাকৃতিক পরিবেশে আমার মনে হয় যে আমি ঘন্টার পর ঘন্টা হয়তো বা চুপচাপ বসে থাকতে পারবো, আমার খুব ভালো লাগে। তো ভালো লাগছিল খুব আসলে, মানে এত সুন্দর লাগছিল চারিদিকে হচ্ছে ধান, তারপরে এখানে একটা মানে পুকুরও ছিল, বিল না পুকুরও ছিল, এত বড় বড় মানে লাল পদ্ম যেটাকে বলে ওইটা ফুটেছিল। বাট আসলে আমি মানে ওই সময় আমার ক্যামেরাটা অন ছিল না, যার ফলে আমি শ্যুটটা নিতে পারিনি। আর গাড়িটাও অনেক সামনে চলে এসেছিলো বলে আর চাইনি যে মেন রোডে ওইভাবে গাড়িটা আরও ব্যাকে নিয়ে যে ওইটার শ্যুট নিতে। বাট আমার খুবই ভালো লেগেছে, আর মানে একটু হলে আমি যে দেখতে পেয়েছি এটার জন্য আমার ভালো লেগেছে। আর মন খারাপ হয়েছে যে আপনাদের জন্য আমি সেটাকে ভিডিওটা ধারণ করতে পারিনি। আর ফেরার পথে আসলে অনেক রাত হয়ে গিয়েছিল, সো তখন আমি শ্যুটটা করতে পারিনি। বাট আপনারা যদি কেউ মানে ভেরি রিসেন্টলি নেত্রকোনা ভ্রমণ করেন, বিরিশিরি ভ্রমণ লিস্টে রেখে থাকেন, তাহলে আমার মনে হয় আপনারাও ওই পদ্মপুকুরটা দেখতে পাবেন। কারণ এখন হচ্ছে আমি যখন গিয়েছিলাম তখন তো বেশ অনেক ফুলই ফুটেছিল। আর আমি এই ব্লগটা আপলোড করছি এক সপ্তাহ পরে, মানে আমি এক সপ্তাহ আগে আসলে গিয়েছিলাম। তো আমার মনে হয় যে আপনারা যদি এক দুই দিনের মধ্যে কেউ ভ্রমণ করতে চান বা করেন, তাহলে আপনারাও ওইটা দেখতে পাবেন। তো এই যে দেখেন, রাস্তাঘাট কিন্তু খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই আছে। আপনারাও চাইলে আমাদের মতো নিজেদের গাড়ি সেলফ ড্রাইভ করেও যাইতে পারেন। আর এই যে এরকম বড় বড় বিশাল সাইজের গাছও আপনারা নেত্রকোনাতে পাবেন। তো এই যে কথা বলতে বলতে দেখেন আমরা কিন্তু চলে এসেছি। আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি যে আমরা আসলে কোথায় ছিলাম। নেত্রকোনাতে আসলে খুব একটা হচ্ছে মানে থাকার ওরকম সুযোগ সুবিধা নেই। এখানে ওয়াইএমসিএ আর ওয়াইডব্লিউসিএ বলে দুইটি হচ্ছে এনজিও প্রতিষ্ঠান আছে, এগুলোতে আপনি থাকতে পারবেন। আর ছোটোখাটো দুই তিনটা রিসর্ট আছে, সেগুলো আমি আপনাদের সাথে একটু একটু করে হচ্ছে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা একটু খেয়াল করে আমার ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে ওয়াইএমসি এর দেখেন পরিবেশটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। এখানে আমরা আমাদের গাড়ি পার্ক করেছি, আপনারাও যদি নিজেদের গাড়িতে আসেন এখানে গাড়িটা রাখতে পারবেন। আর ওদের এরিয়াটা কিন্তু অনেকটাই বড়, মানে আপনি হচ্ছে এখানে এসে ভালোই লাগবে। তবে রুমগুলো খুব একটা মানে সুন্দর না, বাট কাজ চলে যাবে আর কি। আমরা যদিও বা নাইট স্টে করিনি, তারপর আমরা একটি রুম আসলে নিয়েছিলাম, কারণ যেহেতু আমরা সেলফ ড্রাইভ করে আমরা গিয়েছি, সো টায়ার্ডনেসের একটা ব্যাপার আছে। ভোর 5টার সময় যেহেতু উঠেছি, তো একটু ফ্রেশ হওয়ার জন্য আমরা আসলে একটা রুম নিয়েছিলাম।
এই রুমগুলো সাধারণত 800 টাকা করে হচ্ছে ভাড়া ওনারা নিয়ে থাকে, বাট আমরা যেহেতু নাইট স্টে করিনি, জাস্ট আমরা হচ্ছে রুমটা নিয়েছি একটু ফ্রেশ হয়ে, তো আমরা ঘুরতে বের হয়ে গিয়েছিলাম আর ফিরে এসে জাস্ট একটু ফ্রেশ হয়ে আবার হচ্ছে মানে চলে গেছি। সো আমাদের কাছে এই রুমটার ভাড়া রাখা হয়েছিল 500 টাকা মতন। বাট এই যে দেখেন রুমটা কিন্তু খুব বেশি একটা যে সুন্দর বা পরিপাটি ওরকম কিছু না, বাট হচ্ছে ধরেন এটা একটা প্রত্যন্ত এলাকা, এখানে আর এর চেয়ে বেশি কী বা আশা করে যে আপনি যে থাকার জন্য একটা জায়গা পাচ্ছেন, এটাই আমার মনে হয় এখানে অনেক। সো খুব বেশি একটা আশা করা মানে এখানে রুম খুব ভালো হবে বা সুন্দর হবে এরকম আশা করাটা আসলে ভুল। আর এখানে এই যে ওনাদের অফিসের নাম্বার দেওয়া ছিল, আমি নাম্বারটাও আপনাদের জন্য হচ্ছে শ্যুট করে নিয়েছি, যদি আপনাদের কারোর প্রয়োজন হয় নিতে পারেন। আর এখানে একটা বোর্ড দেখলাম, দেখেন বেশ মজার, এখানে আর কি ওনারা লিখেছে যে যাদের সমস্যা তাদের জন্য 200 টাকাতেও থাকা খাওয়ার ব্যবস্থা। আমি খুবই আশ্চর্য হলাম। বাংলাদেশও, দেশের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি মানে বেশ কয়েকটা দেশ আলহামদুলিল্লাহ আমার ঘোরা পড়েছে, বাংলাদেশেরও অনেক অঞ্চল আমার ঘোরা পড়েছে ইতিমধ্যে। আমি কোথাও এরকম দেখিনি যে মাত্র 200 টাকায় থাকা খাওয়ার সুব্যবস্থা। তো খুবই আশ্চর্য হলাম যে আসলে কি ওনারা থাকতেই বা কী দেবে আর খেতেই বা কী দেবে। 200 টাকায় তো আসলে ধরতে গেলে এখন মনে করেন কিছুই হয় না, যে বাজার দর। তো যাই হোক, তারপরেও তারা ব্যবস্থা রেখেছে, এই জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ অনেকেরই হয়তো বা এটা কাজে লাগবে। তো এই যে আমরা এখান থেকে কিছু সিঙ্গারা, চিপস এগুলো আর কি একটু কিনে নিলাম যে রাস্তাতে খাবো। তো এখান থেকে আমরা আমাদের গাড়িটা আসলে ওয়াইএমসিতে পার্ক করে ফ্রেশ হয়ে বের হয়ে গেছি। তো এখান থেকে আমরা অটো বা টোটো যেটাই বলেন সেটা নিয়ে, এখানে পার হেড 20 টাকা করে ওনারা ভাড়া রাখেন, নিয়ে আমরা যেই মানে ওই যে নৌকা দিয়ে পার হতে হয় যে ঘাট, ওই ঘাট পর্যন্ত আর কি যাব। তো চলুন আমার সাথে দেখতে থাকুন। আর হচ্ছে এই নৌকা পারাপারটা কিন্তু খুবই অল্প ভাড়াতেই ওনারা পার করে থাকে, মাত্র 5 টাকা। তো চলুন ভিডিওটি এনজয় করুন। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নৌকায় উঠে গিয়েছি, আর এখানে শুধু নৌকাতে মানুষই না, বিভিন্ন যানবাহন, তারপরে মহিষ, গরু, ছাগল সবই এইভাবেই পারাপার হয় এখানে। তো আমরাও উঠে পড়েছি একই সাথেই। তো বিষয়টা অনেক মজার, বাট এখানে আসলে এভাবেই ওনারা মানে নদী পারাপার করেন। তো এই যে দূরে যে পাহাড়গুলো দেখছেন, এটা কিন্তু ইন্ডিয়ার সীমান্তে পড়েছে, মেঘালয়ের পাহাড় এগুলো। আর পানিটা দেখছেন একদম পুরো নীল একটা পানি। আসলে আমি তো, যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমি কিন্তু কোনো এক্সট্রা এডিটিং, লাইটিং কোনো কিছুই করি না, জাস্ট যেটা আমি আমার ফোন দিয়ে শ্যুট করি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। সো আমার ভিডিও যারা দেখেন তারা পুরো একটা ফ্লেভার পান। আপনি নিজে যে ওখানে যে আসলে কি দেখবেন সেটাই আমার ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পান, কারণ আমার এখানে বাড়তি কোনো এডিটিং আমি এখন পর্যন্ত আমার কোনো ভিডিওতে করি নাই। তো দেখেন পানির কালারটা, আকাশের রং আর পানির রং কিন্তু একদম মনে হচ্ছে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তো আমরা এই যে নৌকা থেকে নামার পরেই আমরা যে ওই পাশে যেরকম দেখলাম কিছু অটো দাঁড়িয়ে থাকে, এদিকেও তেমন কিছু অটো দাঁড়িয়ে থাকে। তো এগুলো এখান থেকে আপনি ভাড়া করে নিতে পারবেন, পার হেডও নেওয়া যায়, আবার আপনি রিজার্ভও নিতে পারেন পর্যন্ত, বিডিআর ক্যাম্প বা সীমান্ত যেটা ওই পর্যন্ত। ওখানে গিয়ে আপনি আর কি আপনার মতন আর কি ঘুরবেন ফিরবেন।
যে আবার দেখা যায় রিজার্ভ যদি নিয়ে যান এই গাড়িটাতে করেই আপনি আর কি চলে আসবেন। আর যদি আপনি পার হেড যান তাহলে আপনাকে গাড়ি নিয়ে যেয়ে ওখানে নামিয়ে দিয়ে আসবে, আবার আসার সময় আপনাকে নতুনভাবে গাড়ি ঠিক করে আসতে হবে। তো আমার মতে গাড়ি রিজার্ভ নিয়ে যাওয়াই ভালো, কারণ ম্যাক্সিমাম মানুষই যেহেতু সেই কাজটাই করে থাকে। সো আপনি যদি পার হেড চুক্তিতে যান তো আসার সময় আপনার আসলে গাড়ি পেতে একটু কষ্ট হতে পারে। তো এখানে এক হচ্ছে আঙ্কেল পুরীর একটা মানে দোকান দিয়েছে, উনি পুরি বানাচ্ছিল। তো আমরা এখান থেকে গরম গরম পুরি কিনে আবার একটু পুরিও খেয়ে নিলাম, যদিও বা আমাদের কাছে সিঙ্গারা অলরেডি আছে। মানে নদীর ওই পার থেকে আমরা আসার সময় সিঙ্গারা কিনে নিচ্ছি, তারপরে যেহেতু পুরিটা গরম বানাচ্ছে বলে আমরা আবার পুরিও কিনে নিলাম খাওয়ার জন্য। তো এই যে এখন আমরা যাচ্ছি মেন আকর্ষণ আমাদের বিরিশিরির যে মানে নেত্রকোনার যে মেন আকর্ষণ আমাদের বিরিশিরি, সেই বিরিশিরির কাছে আমরা যাচ্ছি। সেটা হচ্ছে এখানে যে চুনা পাথর আর কি, পাথরের পাহাড় যেটাকে আর কি বলে সেটা, আর যেই পানিটা আসলে মূল আকর্ষণই হচ্ছে এখানকার পানিটা এত সুন্দর। আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা কিছুক্ষণ পরেই সেটা দেখতে পারবেন। আর যাওয়ার পথের এই যে রাস্তাটা দেখেন, অপূর্ব সুন্দর রাস্তা, এত সুন্দর, মানে এত ভালো লাগছিল আমার দেখে। আর এই যে ধান বললাম না যে অনেক ধান এখনও জমিতেই আছে পেকে, আর অনেকেই ধান কেটে ফেলেছে। তো যারা কেটে ফেলেছে মানে তারা কিন্তু আবার এই যে মানে যেভাবে প্রসেসিং সেটা কমপ্লিট করে রাস্তার উপরে শুকাতেও দিয়েছে। আপনি একটু গ্রাম অঞ্চলগুলোতে গেলে কিন্তু এরকমই দেখবেন যে রাস্তার উপরে ধান বা ধানের খড় শুকানোর যে বিষয়টা, এটা কিন্তু খুবই কমন একটা বিষয়। তো এই যে চলুন হচ্ছে আমরা এখন যাচ্ছি চুনাপাথরের সেই পাহাড়ের কাছে। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা কিন্তু আমাদের প্রথম গন্তব্যস্থানে চলে এসেছি। আর দূরে যে দোকানগুলো দেখছেন এগুলো আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান প্রোডাক্ট, কম্বল, এই টাইপের আইটেম আপনারা অনেকে এখানে পেয়ে যাবেন মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই। আর এই যে হলো নেত্রকোনা বিরিশিরির মূল এবং প্রধান আকর্ষণ, এই চুনা পাথর মানে চুনামাটির যেই চীনামাটির যেই আর কি পাহাড়, সেটা আর কি এটাই দেখতে সবাই দেশের বিভিন্ন মানে অঞ্চল থেকে নেত্রকোনাতে আসেন এবং হচ্ছে এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এই মাটিটা দিয়েই কিন্তু চীনামাটি হয়, এই জন্য একে চীনামাটির পাহাড় বা চুনামাটির পাহাড় যেটাই হোক হচ্ছে মানে বলতে পারেন আপনি। এইটা হচ্ছে সেরামিক আর কি, আমরা যেই হচ্ছে সেরামিকের যে প্লেট তারপরে হচ্ছে কাপ পিস এগুলো ইউজ করি, সেইটা করতে যেই মাটিটা লাগে এটাই হচ্ছে সেই মাটি। যদিও বা এটা অবশ্য আমি শিওর না যে এখান থেকে এখনও বাণিজ্যিকভাবে এই মাটি উত্তোলন করা হয় কি না, বাট হচ্ছে এই মাটিটাই কিন্তু চীনামাটি, মানে চীনামাটি বলতে যেটাকে বোঝে এটাই হচ্ছে সেই মাটি। আর আমার তেঁতুলিয়ার ব্লগ যারা দেখেছেন তারা আরও একটি কথা আমাকে ওই ব্লগে বলতে শুনেছেন যে যেখানেই ঝালমুড়ি পাওয়া যায়, মানে আমি একটু দেখতে হচ্ছে ভালো বা মনে হয় যে টেস্টি হবে এরকম ঝালমুড়ি পেলে কিন্তু আমি আর মিস করি না। সো এখানেও দেখেন ঠিক সেরকম, এখানকার থেকে আমার দেখে মনে হলো ঝালমুড়িটা মজা হবে, তাই এই ঝালমুড়িটা আমি খেয়েছি। তবে আমি এটা অবশ্য আপনাদের রেকমেন্ড করব না, কারণ দেখে যতটা ভালো লাগছিল খেয়ে আসলে অতটা বেশি ভালো লাগেনি। বাট তেঁতুলিয়ারটা মাস্ট হ্যাভ, তেঁতুলিয়ারটা আসলেই অনেক মজা ছিল। এটা তেমন একটা মজা ছিল না, বাট আমার তো আসলে ঝালমুড়ির প্রতি একটা মানে নেশা আছে, তো এই জন্য আর কি। তো যাই হোক, এই যে দেখেন মোটামুটি ভালোই পর্যটকও কিন্তু ছিল।
ওনারা অলরেডি ওই পারটাতে চলে গিয়েছে, আমরা এই পাশেই ছিলাম। এই পাশ থেকে আমি একটু ইয়ে করেছি, শ্যুট করেছি। আর এই যে আপনাদেরকে আমি এই মাটিটাও একটু দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু মাটি, এবং এইটা চীনা মাটি বলে এটার কালার কিন্তু এরকম ধপধপা সাদা আর একটু কেমন বালু বালু টাইপের। এটা কিন্তু আমাদের মানে নর্মাল যেই মাটি যেরকম হয় না সেটার মতন কালার, না সেটার মতন মানে আর কি টেক্সচার। তো এই যে এখানে আপনার বিভিন্ন রকম হচ্ছে আচার, তারপরে মাখা, এগুলো বিক্রি হচ্ছিল। ওই আঙ্কেল শরবত বিক্রি করতেছিলেন, তারপরে ইন্ডিয়ান ছোটোখাটো প্রোডাক্টগুলো ছিল। তো আমরা এখান থেকে একটু আচারও কিনে খেলাম। আর এই যে দেখেন আমি মাটিগুলো ধরেছি আপনাদেরকে, মানে শ্যুট করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে মাটিগুলো আসলে কেমন। তো এই যে এই দিক দিয়ে আপনি যাইতে পারবেন, ওই পাহাড়টার উঁচুতে উঠতে পারবেন। আর একটু সাইড দিয়েও রাস্তা আছে, যেখানটা এতটা ঢাল বা এতটা উচ্চতা খাড়া বিশিষ্ট না, সাইড দিয়ে আস্তে আস্তে আর কি ওঠা যাবে। তো আমরা সাহস করেছিলাম প্রথমে এটা দিয়েই উঠবো, পরে চিন্তা করলাম যে থাক, আমরা যেহেতু নিজেরা ড্রাইভ করে আসছি, সো সেক্ষেত্রে আমরা যদি পায়ে ব্যথা ট্যাথা কিছু পাই, তাহলে আমাদের আবার একটা মানে ড্রাইভ করে ফিরতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ যেহেতু আমাদের আমরা নিজেরাই গাড়ি চালিয়ে এসেছি, সো এই রিস্কটা আমরা আর নিলাম না। না নিয়ে আমরা যেটা করলাম, আমরা এই যে এই রাস্তাটা যেটা দেখছেন একটু ভিতর ভিতর দিয়ে, এটা কিন্তু অতটা বেশি খাড়ার ঢাল না, এটা দিয়ে আমরা আর কি উপরে উঠেছিলাম। আর এই যে দেখেন উপর থেকে আমি আপনাদের ওই দোকানগুলো আবারও দেখাচ্ছি। এই দোকানের সামনে দিয়ে কিন্তু একটু আগে আমরা মানে এই জায়গাতে এসে পৌঁছেছি। আর পাহাড় থেকে দোকানগুলো একটু কেমন লাগছে এটার জন্য আমি ওখানকারও একটু ভিডিও ধারণ করেছি। আর এই যে পুরা পাহাড়ের ওই যে দেখেন মানুষ কত উঁচুতে কত দূরে চলে গিয়েছে। আর এই গাছগুলো দেখেছেন যথেষ্ট বড়, কিন্তু পাহাড়ের উপরে হলেও এগুলো যথেষ্ট বড় গাছ। কারণ মানে যে কোনো মানুষ কি একটু দূরে থেকে আর দেখা যাচ্ছে না, মানুষ কিন্তু হচ্ছে গাছের আড়ালেই মানে ঢুকে যাচ্ছে, এরকম টাইপের আর কি। তো এখানে মোটামুটি ভালোই পর্যটক ছিল, সবাই মোটামুটি এই পাহাড়টাতে উঠেছে, এনজয় করেছে। আসলে এই জায়গার সবচেয়ে মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এখানকার এই যে পানিটা পানির কালারটা এত সুন্দর। আমি আপনাদের সাথে নীল পানিটা আবারও শেয়ার করব কিছুক্ষণ পরে। তো এই যে পাহাড়ের উপরে একজন ভাইয়া বসে থেকে উনিও এরকম জলপাইয়ের আচার, তারপরে লেবু মাখা শরবত এগুলো সেল করছিল। এই যে নিচের থেকে কিছুক্ষণ আগে যে আমি আপনাদেরকে ঢালটা দেখালাম, যে এই ঢাল দিয়ে মানে খাড়া ঢালটা দিয়ে উঠতে পারেন, ওখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে ওখানে একটা ছাতা দেখা যাচ্ছিলো। এই ভাইয়াটাই আসলে ওই ছাতার নিচে বসেছিল, মানে পাহাড়ের উপরে উনি এগুলো সেল করছে। আর একটু আগে দেখেন আমি আপনাদেরকে নীল পানিটা কিন্তু একটু শেয়ার করলাম, যে পাহাড়ের উপর থেকে এই নীল পানিটা দেখতে ঠিক কেমন লাগে। অদ্ভুত সুন্দর না? খুবই সুন্দর, আমার তো অনেক ভালো লেগেছে। আসলে একদিনের ট্যুরে যারা আসতে চান নেত্রকোনায়, তারা কিন্তু আসতেই পারেন, কারণ এখানে যে আপনাকে নাইট স্টে করতেই হবে এমন কিছু না, আপনি বাসে করেও এখানে খুব সহজেই চলে আসতে পারেন। যদিও আমি বাসে করে আসিনি, তাই বাসের টাইম টেবিল বা টিকিট সম্পর্কে আমার আসলে এই মুহূর্তে কোনো ধারণা নেই। তবে আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন, নিজেদের পরিবহন ব্যবস্থায় আসতে পারেন। আর বড় কোনো গ্রুপে আসলে চাইলে আপনারা রিজার্ভ কোনো গাড়িতে করেও আসতে পারেন। যেভাবেই আসেন, আপনি যদি মনে করেন নাইট স্টে করবো তাহলে করতে পারেন, আর আপনি যদি মনে করেন নাইট স্টে করবো না, ছোটোখাটো একটা ট্যুর দিয়ে ডে ট্যুর করেই চলে আসবো, তো সেটাও সম্ভব। এই যে আমরা তো ডে ট্যুরই করেছি, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এই যে দেখেন এই যে দোকানগুলো তখন দেখিয়েছিলাম, সেই দোকানের এই যে কম্বল, খুব সুন্দর সুন্দর কালারফুল কম্বল ছিল। কম্বলগুলো প্রাইসও খুব রিজনেবলই ছিল, খুব যে বেশি ছিল তা না, তবে কিছু কিছু ছিল একটু এক্সপেন্সিভও ছিল। তবে আমি বলবো সেগুলোর প্রাইস ঠিকই ছিল কোয়ালিটি হিসেবে, এমন কিছু না যে হচ্ছে খুব একটা ভালো না তারপর অনেক বেশি দাম চাচ্ছে, এরকম কিন্তু মোটেও না। তো এই যে উপর থেকে যে নীল পানিটা আমি একটু আগে আপনাদের সাথে শেয়ার করলাম, মানে পাহাড়ের উপর থেকে, সেই নীল পানিটাই কিন্তু এটাই কিন্তু এই বিরিশিরে আসার আমাদের মূল এবং প্রধান আকর্ষণ। তো যাই হোক, এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি আবার সেই আমাদের রিজার্ভ টোটো নিয়ে বর্ডার সীমান্তে, মানে বিডিআর বর্ডার সীমান্ত ক্যাম্প যেটাকে বলে সেটাতে। ওখানে এই যে এখানে লেখাই আছে দেখেন, বিজয়পুর সীমান্ত ফাঁড়ি। হ্যাঁ, তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সোমেশ্বর নদীতে একটু নৌকা নিয়ে ঘুরবো।
তো এই নৌকাগুলোতে আপনার যেটা হয় সেটা হচ্ছে আপনি মাথা পিছু পার হেডে উঠতে পারবেন। আসলে ওনাদের এখানে সিস্টেমটা বেশ ভালোই, চাইলে আপনি সব কিছুই রিজার্ভ নিতে পারেন, আবার আপনি চাইলে সব কিছুই পার হেড হিসাবেও চুক্তি করতে পারেন। এই ছোলা মাখানোটা খাবেন। এখানে যদি এই সোমেশ্বর নদীতে যাওয়ার পথে এই ভায়াটা বিক্রি করছিল, এই ছোলা মাখাটা কিন্তু বেশ মজা ছিল, এটা খেয়ে দেখতে পারেন। তো যেটা বলছিলাম যে আমরা একটা নৌকা নিয়ে নিয়েছিলাম, সেই নৌকাতে করে আমরা মোটামুটি ওনাদের সাথে আমরা 1 ঘন্টা চুক্তি করেছিলাম। 1 ঘন্টা চুক্তিতে ওনারা আমাদেরকে এই নদীটা মোটামুটি ঘুরিয়ে দেখে গেছে। আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব। তো এই নৌকাটা আমরা পুরাটাই আসলে নিয়েছিলাম, রিজার্ভই নিয়েছিলাম। আমরা আসলে পার হেড উঠিনি, কারোর সাথে শেয়ারে আর কি আমরা উঠিনি, আমরা রিজার্ভ নিয়েছিলাম। তো আমাদের কাছে রিজার্ভে এই নৌকার ভাড়াটা 700 টাকা মতন নিয়েছিল। তো পার হেড যদি আপনি উঠেন তাহলে আপনার এখানে ভাড়া নিবে ওনারা পার হেড 100 টাকা করে। আর আপনি যদি শেয়ারে যদি ওঠেন তাহলে 100 টাকা করে। আর আপনি যদি রিজার্ভ নেন তাহলে এরকম যার কাছে আসলে যেরকম পায়। তো আমাদের কাছে আমরা 700 টাকাতেই ওনাদের কাছে সাথে ঠিক করেছিলাম। চাইতেছিল তো আরও অনেক বেশি, 1500। ওনারা বলতেছিল আর কি যে পার হেড হিসাবে যদি ওনারা উঠায় থাকে তাহলে ওনাদের 1500 টাকা ইনকাম হয়। তো সেক্ষেত্রে আমরা যেহেতু হচ্ছে পুরা বোটটা রিজার্ভ নিয়েছি, তো আমরা একটু বার্গেনিং করে আমরা 700 টাকাতে এটা ঠিক করেছি। তো আপনারাও এখানে কিন্তু একটু বার্গেনিং করবেন, কারণ এখানে কিন্তু বার্গেনিং মাস্ট। তো এই যে চলেন নদীর সৌন্দর্যটা উপভোগ করি আপনাদের সাথে। আমাদেরকে পুরো একদম ইন্ডিয়া আর বাংলাদেশের সীমান্তের কাছাকাছি নিয়ে গিয়েছে। তো এখানে দেখেন, এখানে একটা ছোট্ট দোকান দিয়ে রেখেছে, কারণ এই স্পটটাতে আসলে টুরিস্ট এসে একটু নামে একটু আর কি ঘোরাফেরা করে। একটু সামনে গেলেই কিন্তু ইন্ডিয়া সীমান্ত পড়ে যাবে। তো ওই দিকটাতে তো আর যাওয়া পসিবল না, যাওয়ার কোনো পারমিশনও নেই। তো সাধারণত সবাই এই সাইডটাতে একটু দাঁড়াই থেকে আর কি
হচ্ছে দূর থেকে দেখা যেটাকে বলে আর কি, সেটাই করে। আর মূল আকর্ষণ আসলে নদীটাই ঘোরা, আর কিছু না। সীমান্ত দেখে মানুষ কী বা করবে, বাট নদীটা ঘোরাটাই হচ্ছে মেন আকর্ষণ। তো এই যে দেখছেন মানুষজনকে দেখা যাচ্ছে, এই পর্যন্তই এই নৌকা আলাদের আর কি যাওয়ার পারমিশন আছে, এবং ট্যুরিস্টেরও যাওয়ার পারমিশন আছে। তো আমাদের এখানে নৌকার ভাই আমাদেরকে বললো যে আপনারা কি এখানে একটু নামতে চান? তো আমরা বললাম যে হ্যাঁ, আমরা এখানে একটু নামবো। তো উনি আবার আমাদেরকে এখানে একটু নামার সুযোগ করে দিল। আমরা কিছুক্ষণ এখানে পানিতে পাটা ভিজিয়ে, নদীতে আসলে খুব বেশি পানি ছিল না, যেহেতু অলরেডি এখন শীতকাল, ডিসেম্বর পড়ে গিয়েছে, তো নদীতে আসলে খুব বেশি পানি নেই। তো আমরা একটু নদীতে নেমেছিলাম আর কি, পাটা ভিজে আবার উঠে পড়লাম আমাদের হচ্ছে দ্বিতীয় স্পট দেখার জন্য। তো এই যে আমরা হচ্ছে এখন আমাদের দ্বিতীয় স্পটে যাচ্ছি। দ্বিতীয় স্পটে যে অবশ্য আমরা হচ্ছে নিচে নামিনি, ওখান থেকে আমরা জাস্ট ব্যাক করে চলে এসেছি। যেহেতু আপনারা অলরেডি ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আমাদের এটা ডে ট্যুর ছিল, তো যেহেতু ডে ট্যুর ছিল, সো আমাদের ঢাকা ব্যাক করারও একটা টেনশন মাথায় ছিল, সো আমরা আর দ্বিতীয় স্পটটাতে নামিনি। আর এখানে এই ফুলগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি জানি না ফুলগুলোর নাম কি, পাহাড়ি কোনো জঙ্গলি ফুলই হবে হয়তো, তবে খুব ভালো লাগছিল দেখতে, এই জন্য আমি শেয়ার করলাম। সমেশ্বর নদীর পানির কালারটা দেখেছেন, কি অদ্ভুত সুন্দর না? আমি ঠিক সেম এই রকম পানির কালার কিন্তু দেখেছি থাইল্যান্ডে গিয়ে। থাইল্যান্ডের সমুদ্রের পানি কিন্তু ঠিক এই রকমই, এত সুন্দর। আপনি পিপি আইল্যান্ডে যান, ক্র্যাবিতে যান, যেখানেই যান, থাইল্যান্ডের পানির কালারটা কিন্তু এই রকমই, অদ্ভুত সুন্দর। আমাদের দেশে তো মানে অনেক নদীই আছে, কিন্তু সব নদীর পানি যে খুব সুন্দর সেটা বললে মানে ভুল বলা হবে। তো সোমেশ্বর নদীর পানি যে এত সুন্দর হবে এটা আসলে আমি মোটেও আশা করিনি, তবে আমি মুগ্ধ। আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে, এবং আপনারা যখন সশরীরে যে উপস্থিত হবেন আপনাদের আরও ভালো লাগবে। তো এই যে দেখেন, এই জায়গাটাই হচ্ছে লাস্ট স্পট। এই পাহাড়টার উপরে উঠলে একটি পার্ক মতন কিছু একটা হয়তো বা আছে, বাট আমি যেটা আপনাদেরকে একটু আগেই বললাম, আমাদের যেহেতু সময় স্বল্পতা ছিল, ঢাকায় ব্যাক করার একটা টেনশন মাথায় ছিল, সো আমরা আর ওই পার্কটা ভিজিট করিনি, বাট এটা একটা স্পট। তো আমরা আমাদের নৌকার মানে মাঝি ভাইকে বললাম যে ভাইয়া আপনি বোটটা ঘুরিয়ে ফেলেন, আমরা এখানে নামবো না। তো উনি আবার বোটটা ঘুরিয়ে ফেললো। এই জায়গায় যে মজার জিনিস হয়েছে, আমি না নদীর মধ্যে মাছ দেখেছি, মানে মাছ লাফ দিয়ে দিয়ে আর কি মাছগুলো যাচ্ছিলো, যতদূর সম্ভব যেটুকু বুঝেছি সেটা হচ্ছে চাপিলা মাছ ছিল। আমার লাইফে আমি এই প্রথম মানে নদীর মধ্যে মাছ এইরকম মানে দেখলাম, যে মাছ লাফ দিয়ে দিয়ে মানে আর কি যাইতেছে। মানে আমার কাছে এটা খুবই খুবই ভালো লেগেছে। আমি জানি না মানে আর কখনো এরকম দৃশ্য চোখে পড়বে কি না, বাট আমার সত্যিই খুব ভালো লেগেছিল দেখে। তো যেটা হয়েছে আর কি, যে আমি তখনও আমার ক্যামেরাটা অফ ছিল, আর আমি আসলে ক্যামেরা অন থাকলেও মনে হয় না নেওয়া খুব একটা সহজ কিছু হতো। তো যাই হোক, এভাবেই দেখলেন। তো মানে ওখানে কিন্তু কিছু লোকাল বাজারও ছিল রাস্তার দুই ধারে, আমি সেটাও আপনাদের জন্য একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি। আর এই যে অবশেষে আমরা আবার আমাদের মানে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করছি। রাস্তার মধ্যে আমরা একটা জায়গায় গাড়িটা দাঁড় করে একটু আমরা আমাদের ডিনারটা সেরে নিয়েছি, কারণ হচ্ছে সারাদিনে তেমন কিছু একটা আমাদের আসলে খাওয়া হয়েছিল না। একদিনের ট্যুর বলে কথা, বেশ দৌড়ের উপরেই ট্যুরটা ছিল, যদিও বা আমাদের মানে প্রচুর পরিমাণে স্ন্যাক্স টাইপের আইটেম বা এটা সেটা খাওয়া হয়েছে বলে ক্ষুধাও তেমন একটা ছিল না। তো এই যে আমরা আজকে মানে ডিনার করে আবার রওনা দিলাম। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ, একদিনে নেত্রকোনা বিরিশি ভ্রমণ। আশা করি আপনারা এনজয় করেছেন, আপনাদের ভালো লেগেছে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও দোয়া থাকলো। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আপদ বিপদ মুক্ত রাখুন। আল্লাহ হাফিজ।